আজকের বাংলা খবরে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যর্থতার দায়ে ইউনূস সরকারকে পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না মির্জা আব্বাস। আওয়ামী লীগের সব নেতাকে ভোটে অযোগ্য ঘোষণার প্রস্তাব ববি হাজ্জাজ। এখন বিস্তারিত। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার দায় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্লেষক ও সাধারণ নাগরিকরা বলছেন, ব্যর্থতার দায় স্বীকার করে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং দেশের গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে হবে। অর্থনীতি ও বেকারত্বের চাপে সাধারণ মানুষ। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আশা করা হয়েছিল নোবেল জয়ের নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে নতুন গতি পাবে, কিন্তু বাস্তবে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া এবং কর্মসংস্থানের অভাবে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। রাজনৈতিক অনিশ্চয়তা এবং গণতন্ত্রের ঘাটতি। নতুন সরকার আসার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন পীড়নের অভিযোগ উঠে আসছে। একদলীয় মনোভাব, মত প্রকাশের স্বাধীনতা হ্রাস এবং স্থানীয় প্রশাসনের দলীয়করণ দেশের রাজনীতিতে হতাশার সৃষ্টি করেছে। এসব কারণে বিশিষ্টজনেরা বলছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক চেতনা ও প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুশীল সমাজ ও ছাত্র সমাজের প্রতিক্রিয়া। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, একটি গণতান্ত্রিক সমাজে সরকারের জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের সরকার সেই জবাবদিহিতার ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই মুহূর্তে সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ হবে তার পদত্যাগ। বিরোধী দলের আহ্বান। আওয়ামী লীগ, বিএনপি ও বাম ধারার একাধিক রাজনৈতিক জোট একসঙ্গে দাবি জানিয়েছে যে ব্যর্থ নেতৃত্বের অবসান ঘটাতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, মানুষ ইউনূসের সরকার থেকে আশা করেছিল শুদ্ধি, কিন্তু পেয়েছে বিভ্রান্তি ও দুর্দশা। তার এখন একমাত্র দায়িত্ব হলো পদত্যাগ করা। ডক্টর ইউনূসের সরকার কি পদক্ষেপ নেয় তা এখনও স্পষ্ট নয়, তবে দেশজুড়ে জনগণের চাপ বাড়ছে। জনগণ নতুন নেতৃত্ব, স্থিতিশীলতা ও প্রকৃত গণতন্ত্র চায়। ব্যর্থতা ঢাকতে না পেরে যদি ইউনূস সরকার পদত্যাগ না করে, তাহলে আন্দোলন আরও তীব্র হতে পারে, এমন আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। মোবাইল দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশের আওতায় আনতে পারি। মির্জা আব্বাস বলেন, এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। মোবাইল দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গায় ছাড়বে না। এটা তো সিস্টেম হলো না। তিনি বলেন, সবাইকে অনুরোধ জানাবো, আউল ফাউল কথাবার্তা বইলেন না, কেউ মনে করবেন না সুবিচারের লোক বলে সুখী হয়ে যাবেন, সুখী না। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যখন বিএনপি জামায়াতের ওপর স্টিম রোলার চালানো হচ্ছিল, তখন ওই দলটি এবং তার নেতা দূর থেকে বাহবা দিয়েছেন, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে। কালো নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, 3বার নির্বাচন হয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলছেন, আগে দিতে হবে স্থানীয় নির্বাচন, এরপর পিআর সিস্টেম নির্বাচন, না হয় এদেশে কোনো নির্বাচন হবে না। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে। এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে। পিআর পদ্ধতি কই থেকে আসে, প্রশ্ন মির্জা আব্বাসের। তিনি বলেন, দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথা মতোই হতে হবে, স্থানীয় সরকার আগে হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই, কই থেকে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এ সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে। ইরানের উদাহরণ টেনে মির্জা আব্বাস বলেন, আমাদেরকে মুসলিম বিশ্বের কেউ যখন তাকে সমর্থন দিল না,
ইরান একাই যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যাওয়ার জন্য কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেবে না, এই করে করে দেশটাকে গত 50 বছরে এগোতে দিল না। দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। দেশটাকে ভালোবেসে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন একটা জায়গায় আসেন, যে জায়গায় গেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে। জাতীয় নির্বাচনে অবিলম্বে অস্পষ্টতা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান করবে। নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করবে। সাইফুল হক বলেন, নির্বাচনকে এক ধরনের রাজনৈতিক ব্যবসা ও অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে অলাভজনক করতে হবে। বিদ্যমান ব্যবস্থার খোল নলচে পাল্টানো ছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ নেই। তিনি বলেন, যেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে, সরকারের উচিত হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা। বিদ্যমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে তাদের দল নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোনো কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের এত বড় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেওয়ারও কোনো এখতিয়ার নেই। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সব কমিটির নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট। প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে দলটি। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বৈঠকের শেষে সাংবাদিকদের বলেন, সরকারের নির্বাহী আদেশে জাতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বা নিবন্ধন স্থগিত থাকার রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় বা জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সব সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। তিনি বলেন, নির্বাচন স্থগিত হলে আমরা আওয়ামী লীগকে বুঝিয়েছি, আইন যেহেতু হয়েছে সে কারণেই স্পিরিট মানতে হবে। তাই ইসি যেন তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার ব্যবস্থা খুঁজে বের করে। তিনি আরো বলেন, বৈঠকে আমরা 10 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের জামিনদারদের ক্ষেত্রে ঋণের মূল্য আবেদনকারী খেলাপি হলে মনোনয়নপত্র দাখিলের পূর্বে ঋণ পরিশোধ স্লিপ প্রদান সাপেক্ষে প্রার্থীকে নির্বাচনের যোগ্য বিবেচিত করার কথা বলেছে। ববি হাজ্জাজ বলেন, বিদ্যমান আইনের 7 ধারা অনুযায়ী সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং আগামী 60 দিনের মধ্যে সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করে গ্যাজেট প্রকাশ করতে হবে। আসন্ন পুনর্বিন্যাসের ক্ষেত্রে জেলার মোট আসন অপরিবর্তিত রাখতে হবে। এক জেলায় অবস্থিত সংসদীয় আসন অন্য জেলায় স্থানান্তর করা যাবে না।